প্রতি রবিবার দেখুন, জানুন সত্য রামায়ণ, যা এখনো কোনো সংবাদ মাধ্যমে প্রচারিত হয়নি। একসময় এই সত্য রামায়ণ আদালতের নির্দেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছিল, পরে সে নির্দেশ উঠে যায়। কেন? তবে কি আদালত এই সত্য রামায়ণকে মান্যতা দিয়েছিল? দশরথের কি আরও 350 জন স্ত্রী ছিল? ঋষ্যশৃঙ্গ মুনি কি রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের পিতা? দেবী সরস্বতী কি কৈকেয়ীর দাসী মন্থরা? নারদের অভিশাপেই কি বিষ্ণুর মর্তে রাম হয়ে জন্মগ্রহণ? সীতা কি সম্মতি দিয়ে রাবণের সঙ্গে লঙ্কায় যান? রাম কি লক্ষ্মণকে হত্যা করতে চেয়েছিলেন? এমন অনেক অজানা তথ্য জানতে দেখুন সত্য রামায়ণ দিগদর্শন চ্যানেলে। প্রতি রবিবার রাত 10টায় প্রকাশিত হবে। লগ ইন করুন, সাবস্ক্রাইব, বেল আইকন ছুঁয়ে গ্রাহক হন। Information provided by the speaker, presenter on the IDAC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. নমস্কার, সুজিত চট্টোপাধ্যায়। প্রতি সপ্তাহের মতো এবারও হাজির হয়ে গেলাম সত্য রামায়ণের 32তম পর্ব নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করব দুটি বিষয়। একটি হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের যিনি দলিত আন্দোলনের নেতা পেরিয়ার ইভি রামাস্বামী, তার সম্পর্কে কিছু আমরা জানব। আর তার সঙ্গে সঙ্গে জানব যে রামায়ণের কাহিনীর সূত্র ধরে রামায়ণের কাহিনী, যেটিকে বলা হয় বাল্মীকি রামায়ণ, তার বাইরে গিয়ে আমাদের রাজ্যগুলোতে বিভিন্ন ভাষায় বিভিন্ন রামায়ণ লেখা রয়েছে। ওই যে মূল রামায়ণ, তার সঙ্গে কিন্তু অনেক মিল খুঁজে পাবেন না। অনেক উপকাহিনী ঢুকে মূল বিষয়টাকে কিন্তু গোলমেলে করে দাঁড় করিয়ে দিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে ভারতের বাইরেও বিভিন্ন দেশে বিভিন্ন রামায়ণ রচিত হয়েছে। এগুলোর সঙ্গে কোনো হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই, এগুলি লৌকিক গল্প। সেগুলো বিভিন্ন আখ্যান ভাবে তৈরি হয়েছে। এবং বৌদ্ধ রামায়ণ, জৈন রামায়ণ, বিভিন্ন ধর্মের কিন্তু বিভিন্ন ধরনের রামায়ণ আছে। আমরা যেটা বলতে চাইছি যে এবারকার যে 32তম রামায়ণ, সেই রামায়ণে আমরা রাবণ এবং তার পরিবার পর্যায়ে আলোচনা করছি বেশ কয়েকটি পর্ব ধরে। এবারের পর্বের কথা বলবো আমরা ইন্দ্রজিতের কথা, অর্থাৎ রাবণের সর্বশ্রেষ্ঠ বীর সন্তান ইন্দ্রজিৎ, যাকে অনুপ্রাণিত হয়ে মেঘনাদ বধ কাব্য লিখেছিলেন মধুসূদন। এই ইন্দ্রজিৎ কিন্তু প্রত্যেকবার যুদ্ধে যাওয়ার আগে তাদের যে কুলদেবী অর্থাৎ নিকুম্ভিলা দেবীর পুজো করে যেতেন। প্রত্যেকবার জয়ী হতেন, এমনকি তিনি দেবরাজ ইন্দ্রকেও পরাজিত করেছিলেন। তিনবার এই রামায়ণের যুদ্ধে তিনি কিন্তু নিকুম্ভিলা দেবীর পুজো করে যতবার যান ততবারই রাম লক্ষ্মণকে পরাজিত করেছিলেন। চতুর্থবারের জন্য যখন তিনি প্রস্তুতি নিচ্ছিলেন, নিকুম্ভিল পাহাড়ের গুহায় একটি বটগাছের তলায় বসে দেবীর আরাধনা করছিলেন, সেই সময় বিষয়টি জানতেন তার কাকা বিভীষণ। তিনি জানতেন যে এই নিকুম্ভিলা দেবীকে এবারও যদি তিনি পুজো করে বেরিয়ে আসেন, তাহলে তার আশীর্বাদ পেয়ে গেলে রাম লক্ষ্মণ মেঘনাদকে বধ করতে পারবেন না। তাই তিনি বালিপুত্র অঙ্গদ এবং হনুমান আর লক্ষ্মণকে নিয়ে হাজির হয়ে গেলেন ওই নিকুম্ভিলা যজ্ঞের প্রাঙ্গণে। সেখানে গিয়ে সেখানকার যারা প্রহরাত যারা ছিলেন সৈনিক লঙ্কার, তাদের তো বধ করলেন, এবং তাদের বধ করার সঙ্গে সঙ্গে যেটা করলেন সেটা হচ্ছে লক্ষ্মণ আক্রমণ করলেন বিভীষণকে এবং বিভীষণ মারা গেল। এই বিষয়টি নিয়ে আলোচনা করব সত্য রামায়ণ এক সত্যের উন্মোচন বইয়ের যিনি লেখক, তিনি হচ্ছেন রঞ্জিত মিস্ত্রি। তার সঙ্গে ফোনে এই বিষয়টি আলোচনা করব। তার আগে একটা ছোট প্রতিবেদন আপনাদের হাজির করব। সবশেষে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই 5 তারিখে অর্থাৎ সেপ্টেম্বর মাসের 5 তারিখে 2025 অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটি ছবি উন্মোচন করলেন তামিলনাড়ুর যিনি মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন। এটি কিন্তু একটা ভীষণ ব্যাপার, কারণ অক্সফোর্ডের মতন জায়গায় সেখানে দেশি বিদেশি নানা রকম গুণীজনরা বসে আছেন। সেখানে দলিত আন্দোলনের বিষয় নিয়ে আলোচনা হলো সেমিনারে। প্রায় 30 জন দলিত ছাত্র রয়েছেন যারা অক্সফোর্ডে পড়াশুনো করছেন। সেখানে এই মূর্তি স্থাপিত হলো। তার সঙ্গে সঙ্গে বিতর্ক তৈরি হয়ে গেছে। অনেকে বলছেন যে এটা কি হিন্দু ধর্মের বিরুদ্ধে পেরিয়ার যা করেছেন সেটা ওখানে গিয়ে প্রচার করাটা মোটেই ঠিক হয়নি, অর্থাৎ ব্রাহ্মণ্যবাদীদের ঘাড়ে হাতে ঘা লেগে গেছে। আর তার সঙ্গে সঙ্গে এটি কিন্তু ওখানে প্রতিষ্ঠিত হয়েছে। এই সম্পর্কে একটু ক্লিপিংস আপনাদের দেখাচ্ছি, তারপর সরাসরি চলে যাব একটি প্রতিবেদন এবং সবশেষে ওই রঞ্জিত মিস্ত্রির সঙ্গে ফোনের আলোচনায়। চলুন
প্রথমে ওই প্রতিবেদন এবং কি রিয়াকশন হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তার ছবি স্থাপনের জন্য দেখে নিন। চলুন। இந்த ஒருங்கிணைந்த நிகழ்ச்சியிலே பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடைய பேராசிரியர் ஃபைசல் பிரேம்ஜி அவர்களே, பேராசிரியர் ஜிம் மெலின்சன் அவர்களே, கல்வியியல் துணைவர் திருமதி பிரமிளா வெப்ஸ்டர் அவர்களே, தமிழ்நாடு அரசுடைய தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு तब TR राजा அவர்களே, पेरियार के जो डेरोगेटरी विचार हैं वो सिर्फ यहूदियों तक ही सीमित नहीं है, बल्कि पेरियार भी महात्मा गांधी के बारे में वैसा ही विचार रखता था जो इस कॉन्फ्रेंस का आयोजक फैजल देव जी रखता है। पेरियार ने भी कहा था कि गांधी की फोटो वाले सभी नोटों को जला देना चाहिए। तो यह एक तरह से पानी मिले कीच से कीच वाली बात हुई है कि सारे एक ही जगह पे इकट्ठा हुए हैं। इसके अलावा भी पेरियार ने भारत का राष्ट्रीय झंडा जलाया है, हिंदू देवी देवताओं की मूर्तियां तोड़ी हैं, यहां तक कि भारत में अंग्रेजी शासन का समर्थन तक किया है। जो भी व्यक्ति भारत को थोड़ा बहुत जानता और समझता हो, जिसके अंदर जरा सा भी कॉमन सेंस हो, वह पेरियार को और उसके विचारों को डेरोगेटरी ही मानेगा। यहां तक कि भारत के पहले प्रधानमंत्री पंडित जवाहरलाल नेहरू ने भी पेरियार के विचारों को देखते हुए उस समय तमिलनाडु के मुख्यमंत्री कामराज को एक पत्र लिखा था और ये कहा था कि पेरियार जैसे पागल लोगों को सार्वजनिक जीवन से ज्यादा पागलखाने में जगह मिलनी चाहिए। नेहरू ने तो यहां तक कह दिया था कि पेरियार और उसके अनुयायियों को इस देश से निकाल देना चाहिए। यह कॉन्फ्रेंस एक तरह से पेरियार के विभाजनकारी और नकारात्मक विचारों को उभारने का प्रयास है। इसलिए इस कॉन्फ्रेंस को केवल आइसोलेटेड इवेंट के रूप में देखना ठीक नहीं है। यह एक सुनियोजित अभियान का हिस्सा है जिसका उद्देश्य भारत की छवि को विकृत करना और उसके समाज को बांटना है। আজ যতই হিন্দুত্ববাদীরা সনাতনী হিন্দু হিন্দু বলে গলাবাজি করেন, তাদের অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না বা বোঝেন না যে মহাভারত বা গীতায়, রামায়ণে কোথাও হিন্দু শব্দের উল্লেখ নেই। বৌদ্ধ ধর্মের অবক্ষয়ে গড়ে ওঠে 5টি ভাগ: শৈব, শাক্ত, বৈষ্ণব, গাণপত্য ও সৌর। মূলত শৈব ও শাক্ত পূজারী ছিলেন দক্ষিণ ভারত ও উত্তর পূর্বের মানুষ। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতের বৈদিক প্রভাবে বিষ্ণু ও কৃষ্ণ হয়ে ওঠেন বৈষ্ণব সম্প্রদায়ের দেবতা। দক্ষিণ ভারতের রাজা রাবণ ছিলেন অনার্য সম্প্রদায়ের, ফলে ইষ্ট দেবতা ছিলেন শিব। আর শাক্ত ধর্মের সঙ্গে শৈব ধর্মের একটি অনার্য ধারা থাকায় লঙ্কার কুলদেবী হন নিকুম্ভিলা। সে যুগে নিকুম্ভিলা দেবীর আরেক নাম ছিল প্রত্যঙ্গিরা। তিনি ভদ্রকালী, নৃসিংহা ও সিংহমুখী। এই মূর্তি পরিকল্পনাটি হয় বৈষ্ণব প্রভাবে। তাকে বিষ্ণুর নৃসিংহ অবতারের স্ত্রী রূপে প্রতিষ্ঠা করেন বৈষ্ণবরা। নিকুম্ভিল লঙ্কার পশ্চিম ভাগে একটি পাহাড়ের গুহা, যেখানে বলি দিয়ে যজ্ঞ হতো। রাবণ পুত্র ইন্দ্রজিৎ এই দেবীর বরে ছিলেন শক্তিশালী, অজেয়, পেয়েছিলেন মায়াবী শক্তি ও দুর্ধর্ষ অস্ত্র। এমনটাই লিখেছেন বাল্মীকি। বাল্মীকি রামায়ণে নিকুম্ভিল পাহাড়ের গুহায় এক বটগাছের নিচে নিকুম্ভিলা দেবীকে আরাধনা করতেন রাবণপুত্র মেঘনাদ ওরফে ইন্দ্রজিৎ। এহেন ইন্দ্রজিৎ তিনবার লক্ষণকে পরাজিত করেন। চতুর্থবার ইন্দ্রজিৎ পরাজিত হলেন। কেন হলেন? কি লিখেছেন বাল্মীকি? চতুর্থ দিনের যুদ্ধ জয়ের জন্য ইন্দ্রজিৎ বসেছিলেন নিকুম্ভিলা দেবীর পুজোয়। বিভীষণের ষড়যন্ত্রে নিকুম্ভিল পাহাড়ের গুহায় পাহারারত রাক্ষস সেনাদের হত্যা করেন লক্ষণ, বালিপুত্র অঙ্গদ ও হনুমান। গুহার বাইরে কলহ শুনে পূজা অসমাপ্ত রেখেই বাইরে বেরিয়ে আসেন ইন্দ্রজিৎ, আর লক্ষণ সেই সুযোগে হত্যা করেন ইন্দ্রজিৎকে। আগামী পর্বে আলোচিত হবে কুম্ভকর্ণ চরিত্র। হ্যালো, নমস্কার রঞ্জিত বাবু, দিগদর্শন থেকে সুজিত বলছিলাম। 32তম পর্ব সত্য রামায়ণে পৌঁছে গেছি আমরা। এবার 32টা সপ্তাহ কাটিয়ে দিলাম। হ্যাঁ, 32টা সপ্তাহ আমরা কাটিয়ে দিয়েছি।
আর কিছু তথ্য বাকি আছে, বিশেষ করে পেরিয়ার সম্বন্ধে। প্রথমেই আপনাকে একটা ভালো খবর দিই, সেটা হচ্ছে কয়েকদিন আগে আমেরিকার অক্সফোর্ডে পৌঁছেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। সেখানে গিয়ে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির চত্বরের মধ্যে পেরিয়ার ইভি রামাস্বামীর একটি মূর্তি উন্মোচন করেছেন এবং সেখানে প্রায় 30 জন ছাত্র আছেন তামিল, অধিকাংশই দলিত সম্প্রদায়ের। তাদের নিয়ে একটা কনভেনশনও হয়েছে ওখানে, এবং তার সঙ্গে সঙ্গে তামিলনাড়ু দলিত সম্প্রদায়ের উত্থান, পেরিয়ার ইভি রামাস্বামী, এই নিয়ে 2টো বইও ওখানে রিলিজ করা হয়েছে। এবং অনেক বিদেশি যারা রয়েছেন ওখানকার, অক্সফোর্ডের মার্কিন গবেষক, তারাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। যাক, এটা একটা ভালো খবর, এটা দিয়ে শুরু করলাম। এবার আপনার কাছে আমি যেটা আসতে চাইছি, প্রত্যেকবারই করছি যেটা, সেটা হচ্ছে 2টো ভাগে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে রামায়ণ সম্বন্ধে পর্যালোচনা, আর একটা হচ্ছে পেরিয়ার রামাস্বামী সম্বন্ধে একটা পর্যালোচনা। প্রথমে আমরা রামায়ণ প্রসঙ্গে চলে যাই। যেহেতু আমরা কয়েক পর্ব ধরে রাবণ এবং তার পরিবার নিয়ে আলোচনা করছি, এখানে আমরা আজকে যে বিষয়টা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে যে রাবণের পুত্র ইন্দ্রজিৎ, তিনি শিব ভক্ত, রাবণেরই মতো অনার্য দেবতা, তারাও অনার্য সম্প্রদায়ের। তাদের যিনি কুলদেবী ছিলেন তিনি হচ্ছেন নিকুম্ভিলা দেবী। এই নিকুম্ভিলা দেবীর আরাধনা করেই প্রথম 3 দিন যখন যুদ্ধে যান ইন্দ্রজিৎ, তখন কিন্তু রাম এবং লক্ষ্মণকে তিনি পরাজিত করেছিলেন। 4র্থ দিনে তিনি পারেননি। আমরা যে নিকুম্ভিলা দেবীকে জানি সেটি হচ্ছে কালীরই একটি অন্য রূপ। আবার অন্যদিকে বাল্মীকি রামায়ণে বাল্মীকি লিখেছেন যে নিকুম্ভিলা দেবী হচ্ছেন নৃসিংহদেবের অবতার, যিনি বিষ্ণু, তার যে নৃসিংহ অবতার, সেই নৃসিংহ অবতারের তিনি স্ত্রী, তার নাম নৃসিংহী। তার মানে এই যে সৌব এবং শাক্ত, এই যে দেব দেবী, তাদের বৈষ্ণবতন্ত্রে আত্মস্থ করে নেওয়ার জন্য তাকে নৃসিংহদেবের স্ত্রী বানিয়ে দেওয়া হলো। এবং তার সঙ্গে সঙ্গে রাবণকেও বলা হয়েছে যে রাবণ আর কুম্ভকর্ণ ছিলেন নাকি তার আগের জন্মে বৈকুণ্ঠ ধামে বিষ্ণুর দ্বার রক্ষক। কৃষ্ণের পিতার নাম জয় বিজয়, যাদব বংশীয় বসুদেবের পিতা সুরসেন, মাতা ভোজপরিণাম ঋষি, ধর্ম বা সংস্কৃতিকে গ্রাস করে নেওয়ার যাদবদের মূল সৃষ্টি চন্দ্রবংশে। ঋগ্বেদে অষ্টবসুদের দেবতা বিশেষ বলা হয়েছে, যারা প্রকৃতির নিয়ামক, ইন্দ্রের ধনরক্ষক ও অগ্নিদেবের অনুগত সহকারী। আর এই বসুদের শ্রেষ্ঠ দ্রোণ শ্রী বিষ্ণুর দর্শনের আশায় স্ত্রী ধরাকে নিয়ে কঠোর তপস্যা করেন। শ্রী বিষ্ণু প্রীত হয়ে বলেন পৃথিবীতে তারা জন্ম নেবেন, পুত্র হিসেবে শ্রী বিষ্ণু জন্মাবেন কৃষ্ণ রূপে। পরবর্তী জন্মে এরাই হন বসুদেব ও দেবকী। কৃষ্ণের পিতা ও মাতার বংশ পরিচয়ের বিস্তারিত কংস প্রসঙ্গে আলোচনায় জানাবো। হরিবংশ মতে বিষ্ণু অর্ধরাত্রে অভিজিৎ লগ্নে জয়ন্তী নামে সর্বরিতে কৃষ্ণাষ্টমীতে সিংহ মাসে অর্থাৎ ভাদ্র মাসে বিজয় মুহূর্তে কংসের কারাগারে দেবকীর গর্ভে জন্ম নেন। অনন্ত নাগের অংশে তার জন্ম। বিষ্ণুর শ্বেত কেশ থেকে বলরাম ও কৃষ্ণ কেশে কৃষ্ণের জন্ম। জ্যোতিষ গণনায় বলা হয়েছে শ্রীকৃষ্ণের রাশি বৃষ, লগ্ন বৃষ, নক্ষত্র রোহিণী। এই রাশি চক্রে সপ্তমাধিপতি মঙ্গল তুঙ্গী হওয়ায় এবং কনস্থ হওয়ায় জাতকের বহু বিবাহ যোগ। মিত্র স্থানাধিপতি রবি স্বগৃহগত থাকায় শ্রীকৃষ্ণের যুধিষ্ঠিরদের সঙ্গে মিত্রতা। ভাগ্যাধিপতি শনি ষষ্ঠে অবস্থিত এবং তুঙ্গী, তাই শ্রীকৃষ্ণের শত্রুরূপী মাতুল বিনাশ করত রাজ্যলাভ। রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শনি বিশেষ বলবান। শ্রীকৃষ্ণের মৃত্যু 70 বছর
4 মাস বয়সে 2025-এ শ্রীকৃষ্ণের 3575তম জন্মদিন পালিত হলো। কিছু ঐতিহাসিক করেছেন, কিন্তু তাদের ম্যাক্সিমাম আইডিয়া কিছু হিন্দিতে আর নতুবা ইংরেজি সব ভাষায়। যত বুদ্ধিজীবী জন্মেছে আমাদের এখানে আঞ্চলিকতার যে বুদ্ধিজীবী, যেমন তখন রামায়ণের আঞ্চলিকতার ভাষার কিছু সাংস্কৃতিক বুদ্ধিজীবী ছিল, তারা ওই ধর্মটাকে প্রচার করেছেন ঠিকই, কিন্তু পরবর্তীকালে আমাদের যে একটা ধারা, বুদ্ধিজীবী ধারা, যাদের সেকুলার কিংবা তবে ইতিহাস বলে এখনকার বৃন্দাবন আর অতীতের বৃন্দাবন নাকি এক নয়। সেদিনের বৃন্দাবন আজ যমুনা গর্ভে লীন। বৃন্দাবন মূলত ছিল তুলসী বন, বনাঞ্চল। এই ভূমিতে তাল, তমাল, তার সঙ্গে সঙ্গে অশ্বত্থ গাছ ছিল। অনেকে বলেন বৃন্দাবনের কাকের সংখ্যা কম, কেননা কৃষ্ণপ্রিয় বৃন্দাবনবাসীদের যেন কাকারবে ঘুমের ব্যাঘাত না ঘটে, স্বয়ং কৃষ্ণের ইচ্ছাতেই সেখানে কাক কম। যুক্তিবাদীরা অবশ্য বলেন বৃন্দাবনে বাঁদরের সংখ্যা বেশি, তাই কাককুল এই অঞ্চলকে নিরাপদ মনে করে না। ঠিক অন্যদিকে জলে রয়েছে কচ্ছপের আধিক্য। কচ্ছপ অর্থাৎ কুর্ম বিষ্ণুর দ্বিতীয় অবতার। এই বৃন্দাবনেই আছে সপ্তবট, ভান্ডারী বট, শৃঙ্গার বট, বংশী বট, অক্ষয় বট, সংকেত বট, নন্দ বট ও যাবত বট। এখানে রয়েছে সপ্ত সরোবর: নয়ন, নারায়ণ, চন্দ্র, কুসুম, পাবন, প্রেম, মান। বৃন্দাবনকেই ঘিরে রয়েছে সপ্ত নদী: কৃষ্ণ গঙ্গা, জাহ্নবী, সরস্বতী, মানস গঙ্গা, অলকানন্দা, যমুনা, গোমতী, কালিন্দী। অনেকে বলেন বৃন্দাবনের এক সফল যোগীর নামে এই অঞ্চল পরিচিতি পায়। শাস্ত্রে আছে বৃন্দা যত্র তপস্তেশে তত্ত্ব বৃন্দাবনং শ্রীতম, বৃন্দা যত্র কৃতা ক্রিয়াতেন বা মুনিপুঙ্গরম। কথিত আছে বর্তমানে বৃন্দাবনের বয়স 500-র কিছু বেশি। মূল বৃন্দাবন কালো গর্ভে লীন হয়ে গেছে 3500 বছর আগে। ঠিক ঠিক। আচ্ছা, আমরা কিন্তু কথার প্রসঙ্গেতে পেরিয়ার প্রসঙ্গে অলরেডি ঢুকেই গেছি। তো এখানে আপনার কাছে, আমার কাছে যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাইছি সেটা হচ্ছে, যে পেরিয়ার 1919 সালে কংগ্রেসে যোগ দিলেন, তিনি আবার রাজা গোপালাচারী ও বরদাজুলের নাইডুর চাপাচাপিতেই তিনি কংগ্রেসে যোগ দিলেন। সুতরাং এই মারাত্মকভাবে এই যে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে তিনি যোগ দিলেন, বিদেশি জিনিস বয়কটের কথা বললেন, নিজে খাদি পরতেন, 80 বছরের বৃদ্ধা মাকে পর্যন্ত খাদি পরিয়েছিলেন তিনি এই কংগ্রেস থেকে সরে গেলেন 1925-এ। সেই সময় কাঞ্জিপুরম কংগ্রেস অধিবেশন চলছে, মানে 1919 থেকে 1925, মানে 6 বছর তার এই মানে কংগ্রেসে থাকা। এই বিষয়টা যদি একটু বলেন। এটা একটা ভালো কথা, বারবার উঠে আসে যে উনি কংগ্রেসে গেলেন বা কেন, আর কংগ্রেস ছেড়েই বা কেন দিলেন। দেখুন, যে কোনো সিস্টেমের মধ্যে যদি আপনি অনুপ্রবেশ না করেন, তবে ওই সময়কার সমাজ ব্যবস্থায় তখন তো আপনি মানে ওটাকে চিনতে পারবেন না। তো এই যে 6 বছর ছিল, এইটা পেরিয়ারের জীবনের এক্সপেক্টেশনে, জীবনের লড়াইতে একটা নতুন রেখাঙ্কিত করেছে চিন্তা ভাবনা। সেটা করাতে আপনি দেখবেন তার পরবর্তীকালে উনি কোনো জায়গায় এইটাকে কংগ্রেসকে মানে করার জন্য, তিরস্কার করার জন্য পারেননি, এবং কোথাও তিনি অংশগ্রহণ করেননি। এই যে যেমন ধরুন, আপনি যদি আন্না আন্দোলনের কথা বলেন, আন্না আন্দোলনের পরে কেজরিওয়াল জন্মালো। কেজরিওয়ালের পিছনে ভারতবর্ষের বেশ কিছু বুদ্ধিজীবী, আমাদের মতো লোক কেজরিওয়ালের উপরে একটা দেখা দিল, কিন্তু পরবর্তীকালে সেই বুদ্ধিজীবীরা সব সেখানে ওই গান্ধীর যে ছেলে ছিলেন তুষার গান্ধী, তিনিও কিন্তু যুক্ত হয়েছিলেন, পরবর্তীকালে বেরিয়ে গেলেন। মানে আমাদের দর্শনের মধ্যে যে একটা এই যে মানে বুদ্ধিজীবী দর্শন, যেটা সেখানে একটা এমন একটা অবস্থা রয়েছে যে তাকে কোনো না কোনো অবস্থায় ওখানে গিয়ে দেখে একবার মানে করে নিতে হয়, চেপে নিতে হয়, যেটা ছাল কিংবা আমাদের মতো লোক যারা এই ব্যাপারটা কম্প্রোমাইজ কোনোদিন করেনি, আপনি আমি যারা করেনি, তাহলে কিন্তু আমরা প্রথম থেকে বুঝে গেছি ব্যাপারটা। কিন্তু এই সমাজে পেরিয়ারেরও সেই জায়গাটা ছিল
পেরিয়ার পরবর্তীকালে যখন রাশিয়ায় গেছেন তখন তিনি ভাবছেন যে আমি কমিউনিস্ট পার্টিতে যাবো কি যাবো না, কমিউনিস্ট আন্দোলনে যাবো কি যাবো না, সেই দুবিধায়ও থেকে গেছিলেন। থেকে যাওয়ার পরে তিনি ওখান থেকে ত্যাগ করে দলিত আন্দোলন পাঠিয়েছেন, যদিও সেটা মানে গুরুত্ব রাখে, কিন্তু উনি কিন্তু তৈরি করেছিলেন, উনি ভেবেছিলেন যে আমি বামপন্থী আন্দোলনের ওই জায়গায় যাই কিনা, কিন্তু যায়নি। ঠিক আছে, আচ্ছা, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি 1926 এই সময় যেটা আসল কাজ যেটা প্রচারিত হয়েছে আজও পেরিয়ারের সঙ্গে মানে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত যে শব্দটা, সেটা হচ্ছে আত্মসম্মান। এই আত্মসম্মান আন্দোলনের প্রেক্ষাপটটা কিভাবে পেরিয়ার তৈরি করলেন তামিলনাড়ুতে, এটা একটু যদি বলেন। দেখুন, সবচেয়ে বড় লড়াই ছিল এটা। তামিল জাতিকে জাতি ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করার জায়গায় সবচেয়ে বড় ছিল হচ্ছে আত্মসম্মান। আত্মসম্মান আন্দোলনে কি করেছেন উনি? দুটা আমারই করেছেন। একটা করেছেন জাতি ব্যবস্থার বিরুদ্ধে যারা কাজ করছেন তাদেরকে, আরেকটা জায়গা হচ্ছে যারা মিডল পন্থা, যারা তামিল বলে পরিচিত, সেই তামিল জাতির মধ্যে আত্মসম্মানের যে ভাবনাটা সেটা যুক্ত করাতে উনি একটা মাস মুভমেন্টের জায়গায় যেতে পেরেছেন। আমি যতদূর জেনেছি সেটা উনি কিন্তু এই কাজটা করে সফল হয়েছেন। পুরো তামিল জাতিকে, সেখানে কিছু ব্রাহ্মণও ছিলেন, ব্রাহ্মণবাদী ছিলেন, তারাও এটা দেখেছেন যে দক্ষিণ ভারত আমাদের কিভাবে, আজকেও তাই দেখেছেন যে কিভাবে আমাদেরকে উত্তর ভারত আমাদেরকে ডিসক্রিমিনেশন করছে বারবার। সেই জায়গাটা উনি এই জন আন্দোলনের জায়গাটা তৈরি করার জন্য আত্মসম্মানটা করেছেন। সেখানে বিবাহ প্রথা, ভাষা একটা বড় ব্যাপার। এই ভাষাকে যদি, তামিল ভাষাকে যদি মানে পরিচয় করিয়ে থাকে, তবে তার জন্য কিন্তু পেরিয়ার, আর সেটা করতে পেরেছেন এই আত্মসম্মান আন্দোলনের মাধ্যমে। আমি যতটা দেখেছি এই সময় 1927 ব্যাঙ্গালোরে কংগ্রেসের নেতা ইংলিশে কথা বলেছেন, বিভিন্ন জায়গায় তিনি এই নিয়ে অনেক লড়াই করেছেন। এই জন্য আমার মনে হয় এটা একটা বড় আন্দোলন ছিল। সেইখান থেকে পেরিয়ার উঠে এসেছেন, পেরিয়ার হয়েছেন ওইখান থেকে, ওই আত্মসম্মান আন্দোলনের শুরু থেকে। ওকে রঞ্জিত বাবু, আজকে তো সময়সীমা এখানে শেষ হলো। আমরা আগামী 33তম পর্বে যেমন এই রামায়ণের কিছু চরিত্র নিয়ে আলোচনা করব, তার পাশাপাশি যেটা আলোচনা করব সেটা হচ্ছে পেরিয়ার ইভি রামাস্বামীর সাংবাদিকতার জীবন নিয়ে। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, অশেষ অশেষ ধন্যবাদ।